আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সৌরভ। আমি এসএসসি 26 ব্যাচের জন্য বোটানি থার্ড চ্যাপ্টার কোষ রসায়নের উপর ক্লাস নিচ্ছিলাম। এর আগের দিন কোষ রসায়ন প্রথম পার্ট ক্লাসটা নিছিলাম। আজকে কোষ রসায়নের দ্বিতীয় পার্ট মানে কার্বোহাইড্রেটের যতটুকু পারা যায় আজকে ক্লাস নিব। তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে সবাইকে একটু মেনশন দাও। প্লাস আমার সাউন্ড ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা, বোর্ড ঠিকঠাকভাবে ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাও। আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, প্লাস তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে একটু মেনশন দাও। খুবই দুঃখিত, আসলে নেটওয়ার্ক সমস্যার জন্য ক্লাসটা শুরু করতে একটু লেট হলো। হ্যাঁ, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছিল, ওটা ঠিকঠাক করে তারপরে লাইভে আসলাম। আচ্ছা, একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা এবং ক্লাস বোর্ড ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি। আমরা গত ক্লাসে আমরা মনোস্যাকারাইড পড়ছিলাম আমার যতদূর মনে পড়ে, এবং গ্লুকোজের স্ট্রাকচারটা আমরা লাস্ট পড়ছিলাম। যে তোমার ফিশার প্রজেকশন, হাওয়ার্ড প্রজেকশন, এগুলা পড়ছিলাম। গ্লুকোজের রিং স্ট্রাকচারটা দেখছিলাম। হ্যাঁ, তাহলে আমরা আজকে সেম জায়গা থেকেই শুরু করব, যে গ্লুকোজের রিং স্ট্রাকচার থেকেই। তোমাদের আমি গত ক্লাসে আঁকাই দিছিলাম যে গ্লুকোজের যে রিং স্ট্রাকচার, এটা তোমার পায়রানোজ ধরনের। কি ধরনের? পায়রানোজ ধরনের। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে ফিউরানোজ ধরনের। হ্যাঁ, তাহলে আমরা গ্লুকোজের রিং স্ট্রাকচারটা আবার একটু আঁকাই, দেখো এটা কেমন হবে। কার্বন, কার্বন এক, কার্বন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং এক আর পাঁচ কি দিয়ে যুক্ত থাকবে? অক্সিজেন দিয়ে যুক্ত থাকবে। হ্যাঁ, আর এটা হচ্ছে 6 নম্বর কার্বন, CH2 ওইস। এরপরে কাজ কি? তোমার সব জায়গায় হাতগুলা ফিল আপ করা। এখানে ওইস, এখানে ওইস, এখানে ওইস, মানে এখানে ওইস। বাকিগুলো তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবা। বাকিগুলো কি দিয়ে ফিল আপ করবা? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবা। এখন বাকিগুলো তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবা। এখন তোমার এই যে 1 নাম্বার কার্বনে ওএইচ, যদি তোমার ওএইচ যদি উপরে থাকে আর নিচে যদি এইচ থাকে, ওএইচ যদি উপরে থাকে 1 নাম্বার কার্বনের ক্ষেত্রে, ওএইচ যদি উপরে থাকে আর নিচে যদি এইচ থাকে, জাস্ট মনে রাখবা এটা 1 নাম্বার কার্বন। 1, 2, 3, 4, 5, 6। 1 নাম্বার কার্বনে ওএইচ, 1 নাম্বার কার্বনে ওএইচ যদি ওএইচ উপরে থাকলে, 1 নাম্বার কার্বনে ওএইচ উপরে, উপরে 1 নাম্বার কার্বনে ওএইচ উপরে, বা যদি তোমার বামে থাকে, বামে থাকে, তখন সেটাকে আমরা বলবো বিটাডি গ্লুকোজ। কি বলবো? বিটাডি গ্লুকোজ বলবো। বিটাডি গ্লুকোজ বলবো। তাহলে তুমি বুঝতেই পারতেছো, এটা আমরা বিটাডি গ্লুকোজ আঁকাইছি। কি আঁকাইছি? এটা আমরা বিটাডি গ্লুকোজ আঁকাইছি, বিটাডি গ্লুকোজ। ওকে, এখন সেম জিনিসটাই, সেম জিনিসটাই আমরা আমরা যদি 1 নাম্বার কার্বনের ওইচ যদি আমরা নিচে দেই, 1 নাম্বার কার্বনের ওইচ নিচে, 1 নাম্বার কার্বনের ওইচটা যদি আমরা নিচে দেই, 1 নাম্বার কার্বনের ওইচটা যদি আমরা সেম স্ট্রাকচার, 1 নাম্বার কার্বনের ওইচ, 1 নাম্বার কার্বনের ওইচ নিচে অথবা যদি ডানে থাকে, নিচে অথবা ডানে থাকে, তখন সেটা আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। আশা করি এই স্ট্রাকচারটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এই স্ট্রাকচারটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, শোয়েব নয়ন, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই স্ট্রাকচার তোমার লাগবে, কেন লাগবে? কারণ এই আলফা ডি গ্লুকোজ, একটা জিনিস মাথায় রাখবা, দুইটা আলফা ডি গ্লুকোজ মিলে তৈরি হয় ম্যালটোজ। হ্যাঁ, ম্যালটোজ তৈরি হয়। তার আইসোম আইসোম মানে মল্টোজ, ম্যালটোজ বা মল্টোজ একটা উচ্চারণ করলেই হবে। মল্টোজ, আইসোমল্টোজ তৈরি হয়। ওকে, তারপর তোমার স্টার্চ তৈরি হয়, গ্লাইকোজেন তৈরি হয়, সব কিন্তু আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। আবার বিটা ডি গ্লুকোজ মিলে তৈরি হয় সেলুলোজ, সেলোবায়োজ। বিটা ডি গ্লুকোজ মিলে কি তৈরি করে?
সেলুলোজ তৈরি করে, সেলোবায়োস তৈরি করে। তাহলে এটা তোমার অবশ্যই জানতে হবে, হ্যাঁ, কারণ এই স্ট্রাকচারগুলো তোমার কিন্তু বোর্ড পরীক্ষাতে আসবে, বা সামনে তোমাদের যে ইয়ার ফাইনাল পরীক্ষা ওখানেও তোমার স্ট্রাকচারগুলো কিন্তু আসবে। তাহলে স্ট্রাকচারগুলো খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। ওকে, ঠিক আছে। এখন এখন আমরা চলে যাব ডাইস্যাকারাইডে। ডাইস্যাকারাইড খুব ভালো করে খেয়াল করবা। ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড আমরা সবগুলো স্ট্রাকচারই আজকে শিখবো এবং আরও ডিটেইল পড়াশোনা করব। ডাইস্যাকারাইড জিনিসটা কি? যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে দুইটা মনোস্যাকারাইড পাওয়া যায়। কয়টা মনোস্যাকারাইড পাওয়া যায়? দুইটা। যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে, যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে আমরা কয়টা মনোস্যাকারাইড পাবো? দুইটা। আদ্র বিশ্লেষণ করলে দুইটা মনোস্যাকারাইড পাবো, দুইটা মনোস্যাকারাইড প্লাস মনোস্যাকারাইড। তাহলে কয়টা মনোস্যাকারাইড পাবো? দুইটা মনোস্যাকারাইড পাবো। যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে দুইটা মনোস্যাকারাইড পাবো, তাদেরকে আমরা বলবো ডাইস্যাকারাইড। এবং এই মনোস্যাকারাইডগুলা তোমার বইয়ে বেশিরভাগ ক্ষেত্রে সব 6 কার্বন করে। কত কার্বন করে? 6 কার্বন বিশিষ্ট হয়। বুঝা গেছে? হয় গ্লুকোজ থাকবে, গত ক্লাসে দেখাইছিলাম, হয় গ্লুকোজ নাহলে গ্লুকোজের সাথে অন্য কিছু। যেমন গ্লুকোজের সাথে যদি তোমার গ্যালাক্টোজ থাকলে কি হয় কমেন্ট করে জানাতে পারো। গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ গত ক্লাসে পড়াইছিলাম, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, আশা করি মনে আছে সবার। গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ থাকলে সেটা হয়েছিল ল্যাকটোজ। আর গ্লুকোজের সাথে গ্যালাক্টোজ থাকলে সেটা কি ছিল? ল্যাকটোজ। আবার গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ থাকলে সেটা ছিল সুক্রোজ। গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ থাকলে কি ছিল? সুক্রোজ। আর গ্লুকোজের সাথে গ্যালাক্টোজ থাকলে সেটা ছিল ল্যাকটোজ। আর বাদ বাকি ওই যে গ্লুকোজ মিলে হলো মল্টোজ, গ্লুকোজ মিলে হলো তোমার সেলোবায়োজ, হ্যাঁ, গ্লুকোজ মিলে হয়েছে আইসোমল্টোজ, গ্লুকোজ মিলে হয়েছে ট্রেহালোজ। বাট এই যে এখানে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ। এগুলো যখন আমরা রিং স্ট্রাকচারগুলো আঁকাবো তখন তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাইলে দেখো আমরা C6H12O6 প্লাস C6H12O6 এইখান থেকেই আমরা ডাইস্যাকারাইড পাচ্ছি। এখান থেকে এক অণু পানি অপসারিত হয়। কি হয়? এক অণু পানি অপসারিত হয়, হয়ে তোমার কি তৈরি হবে? সুক্রোজ তৈরি হবে। তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো, এক অণু পানি অপসারণ হয় C12H22O11 হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে ডাইস্যাকারাইডের ক্ষেত্রে এই সংকেতটাই C12H22O11। তাহলে তোমার পরীক্ষাতে যদি প্রশ্ন আসে ডাইস্যাকারাইডে কত অণু পানি অপসারিত হয়, তোমার উত্তর কি হবে? এক অণু পানি অপসারিত হয়। ডাই দেখে 2 দাগা বানা। ডাইস্যাকারাইডে কত অণু পানি অপসারিত হয়? এক অণু পানি অপসারিত হয়। ডাইস্যাকারাইডে কত অণু পানি অপসারিত হয়? এক অণু পানি অপসারিত হয়। মনে রাখবা, ডাইস্যাকারাইডে কত অণু পানি অপসারিত হয়? এক অণু পানি অপসারিত হয়। এক অণু পানি অপসারিত হয়। ঠিক আছে, এই যে এক অণু পানি অপসারিত হয়ে সংকেত হয় C12H22O11 এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমার এই সংকেতটাই থাকে। ওকে, এবং ডাইস্যাকারাইডের মধ্যে কতগুলা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে? মনে রাখবা, একটি গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। কয়টা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে? একটি গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। আমরা গ্লাইকোসাইডিক বন্ধনও পড়বো একটু পরে, হ্যাঁ, তখন তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। গ্লাইকোসাইডিক বন্ধন থাকে, কতগুলো গ্লাইকোসাইডিক বন্ধন থাকে? একটি গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। তাহলে খুব ভালো করে মাথায় রাখবা, ডাইস্যাকারাইডে কত অণু পানি অপসারিত হয়? এক অণু পানি অপসারিত হয়, নট 2। ডাইস্যাকারাইডে কতটি গ্লাইকোসাইডিক বন্ধন থাকে? একটি গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। এবং ডাইস্যাকারাইডে কতটি মনোস্যাকারাইড যুক্ত থাকে? 2টা মনোস্যাকারাইড যুক্ত থাকে। এবং উদাহরণগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম, মনে করে দেখো, হ্যাঁ, বা যদি মনে না থাকে তাহলে প্রথম ক্লাসটা করে এসে তারপরে এই ক্লাসটা করতে হবে। ওকে, আচ্ছা এবার আচ্ছা, ডাইস্যাকারাইডের উদাহরণগুলো আমরা অলরেডি পড়ছি, হ্যাঁ, তাইলে এবার আমরা চলে আসবো ট্রাইস্যাকারাইড। একটু ট্রাইস্যাকারাইড সম্পর্কে পড়ে আসি। ট্রাইস্যাকারাইড তাহলে তোমরা একটু কমেন্ট করতে পারো তো, ট্রাইস্যাকারাইডে কত অণু পানি অপসারিত হয়? ট্রাইস্যাকারাইডে কত অণু পানি অপসারিত হয় একটু কমেন্ট করে জানাতে পারো। ট্রাইস্যাকারাইডে কত অণু পানি অপসারিত হয়? ট্রাইস্যাকারাইডে কত অণু পানি অপসারিত হয়? দেখো, এ একটা মনোস্যাকারাইড, এ একটা মনোস্যাকারাইড, এ একটা মনোস্যাকারাইড, হ্যাঁ, 3টা মনোস্যাকারাইড মিলে হয় ট্রাইস্যাকারাইড। কতটি মনোস্যাকারাইড মিলে ট্রাইস্যাকারাইড? 3টা। মানে ট্রাইস্যাকারাইডকে এর সংজ্ঞা কি? যে সকল কার্বোহাইড্রেটকে আদ্র বিশ্লেষণ করলে 3 অণু মনোস্যাকারাইড পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? ট্রাইস্যাকারাইড। তাহলে এইটাও 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, এটাও 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, এটাও 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। ক্লিয়ার? এবং
দেখো এখান থেকে এই দুইটার মধ্যে একটা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে, এই দুইটার মধ্যেও একটা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। তাহলে ট্রাইস্যাকারাইডে কতটি গ্লাইকোসাইডিক বন্ধন থাকে? দুইটি, নট তিনটা। ট্রাইস্যাকারাইডে কতটি গ্লাইকোসাইডিক বন্ধন থাকে? ট্রাইস্যাকারাইডে কতটি গ্লাইকোসাইডিক বন্ধন থাকে? দুইটা, দুইটা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। এবং এখান থেকে এক অণু পানি অপসারিত হয়, এখান থেকে এক অণু পানি অপসারিত হয়। তাহলে দুই অণু পানি অপসারিত হয়। কত অণু পানি অপসারিত হয়? দুই অণু পানি অপসারিত হয়, দুই অণু পানি অপসারিত হয়। তাহলে তোমার দেখো এখানে C6H12O6, এখানেও C6H12O6, C6H12O6, এখানেও C6H12O6। এটাকে তুমি যদি গুণ দাও, মানে এটাকে যদি তুমি 3 গুণ দাও, তাহলে কত আসে? 3 6 18, 3 12 36, আবার 3 6 18। কত অণু পানি অপসারিত হবে? দুই অণু। তাহলে পানির সাথে তুমি 2 গুণ দাও, 2 গুণ দাও, তাহলে কত আসে? H4O2, H4O2, H4O2 বিয়োগ দাও, দিলে যেটা থাকবে সেটাই ট্রাইস্যাকারাইডের সংকেত। তাহলে তোমার পরীক্ষাতে যদি ট্রাইস্যাকারাইডের সংকেত আসে তুমি পারবা। হ্যাঁ, কত থাকে এখানে দেখো? অক্সিজেন 16, হাইড্রোজেন 32 আর C18, এইটাই ট্রাইস্যাকারাইডের সংকেত। C18H32O16, C18H32O16, এটাই ট্রাইস্যাকারাইডের সংকেত। তাহলে তোমার পরীক্ষাতে যদি আসে নিচের কোনটা ট্রাইস্যাকারাইডের সংকেত, পারবা না? ট্রাইস্যাকারাইডে কতটা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে? দুইটা, নট তিন। ট্রাই মানে তিন, বাট এখানে গ্লাইকোসাইডিক বন্ধন করে দুইটা। কত অণু পানি অপসারিত হয়? দুই অণু পানি অপসারিত হয়। তাহলে এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, এই জিনিসগুলো অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। এখন আসি ট্রাইস্যাকারাইডের ক্ষেত্রে একটা উদাহরণ আমরা পড়বো। ট্রাইস্যাকারাইডের একটা উদাহরণ পড়বো, সেটা হচ্ছে র্যাফিনোজ। ট্রাইস্যাকারাইডের উদাহরণ কি? র্যাফিনোজ। র্যাফিনোজকে ভাঙলে আমরা কি কি পাবো? গ্লুকোজ পাবো, ফ্রুক্টোজ পাবো, গ্যালাক্টোজ পাবো। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। কি কি পাবো? গ্লুকোজ, গ্লুকোজ পাবো, প্লাস ফ্রুক্টোজ পাবো, প্লাস গ্যালাক্টোজ পাবো। গ্লুকোজ, ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপরে কি পাবো? গ্যালাক্টোজ পাবো। গ্লুকোজ, ফ্রুক্টোজ, তারপরে কি পাবো? গ্যালাক্টোজ পাবো। ওকে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। র্যাফিনোজকে ভাঙলে আমরা কি কি পাবো? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। এখন আসি, দেখো এরপরে যতই বাড়বে, যেমন টেট্রাস্যাকারাইড, 4 অণু মনোস্যাকারাইড পাবো আমরা, সেখানেও আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ, 2 অণু গ্যালাক্টোজ পাবো। এরপরে গ্যালাক্টোজের সংখ্যাই বাড়বে। পেন্টাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইডকে আদ্র বিশ্লেষণ করলে আমরা কয় অণু মনোস্যাকারাইড পাবো? 5 অণু। তাহলে সেখানে কি হবে? 1 অণু গ্লুকোজ, 1 অণু ফ্রুক্টোজ আর 3 অণু গ্যালাক্টোজ। কত অণু গ্যালাক্টোজ? 3 অণু। মানে এরপর থেকে সব শুধু গ্যালাক্টোজই বাড়বে, সব কি পারবে? গ্যালাক্টোজ পারবে। তাহলে ট্রাইস্যাকারাইড বুঝতে পারছো। টেট্রাস্যাকারাইড, তাহলে টেট্রাস্যাকারাইডের ক্ষেত্রে আমরা কি কি পাবো বলতো? 1 অণু গ্লুকোজ পাবো, 1 অণু ফ্রুক্টোজ পাবো আর 2 অণু গ্যালাক্টোজ পাবো। তাহলে এই র্যাফিনোজ, এটা কিন্তু তোমার, এই র্যাফিনোজ কিন্তু এটা ট্রাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড। এবার আসি টেট্রাস্যাকারাইড। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো যে টেট্রাস্যাকারাইডে কত অণু পানি অপসারিত হয়? একটু কমেন্ট করে জানাও, টেট্রাস্যাকারাইডে কত অণু পানি অপসারিত হয়? টেট্রাস্যাকারাইডের ক্ষেত্রে কত অণু পানি অপসারিত হয়? টেট্রাস্যাকারাইডকে তাহলে ভাঙলে আমরা কি কি পাবো? 4 অণু মনোস্যাকারাইড, এবং 4 অণু মনোস্যাকারাইড কি কি হবে? 1 অণু হবে গ্লুকোজ, 1 অণু ফ্রুক্টোজ, 1 অণু ফ্রুক্টোজ প্লাস 2 অণু গ্যালাক্টোজ। কত অণু গ্যালাক্টোজ? 2 অণু গ্যালাক্টোজ, 2 অণু গ্যালাক্টোজ, 2 অণু কি পাবো? গ্যালাক্টোজ পাবো, 2 অণু গ্যালাক্টোজ পাবো। ওকে, 2 অণু গ্যালাক্টোজ পাবো। এবং এর উদাহরণ আছে স্ট্যাকিওজ। এই টেট্রাস্যাকারাইডের উদাহরণ কি? স্ট্যাকিওজ, স্ট্যাকিওজ, স্ট্যাকিওজ আর স্কারডোজ। স্ট্যাকিওজ আর একটা কি? স্কারডোজ। দেখো এখানে সব যুক্ত বর্ণ আছে। কি বর্ণ আছে? যুক্ত বর্ণ। খুব ভালো করে খেয়াল করবা, স্ট্যাকিওজ আর স্কারডোজ, স্ট্যাকিওজ, স্কারডোজ। তাইলে টেট্রাস্যাকারাইডকে ভাঙলে আমরা কি কি পাচ্ছি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, 2 অণু গ্যালাক্টোজ। আর পেন্টাস্যাকারাইডকে ভাঙলে আমরা কি পাবো? গ্লুকোজ, ফ্রুক্টোজ, 3 অণু গ্যালাক্টোজ। এবং পেন্টাস্যাকারাইডের উদাহরণ হচ্ছে ভার্বাকোজ। পেন্টাস্যাকারাইডের উদাহরণ কি? ভার্বাকোজ। তাইলে ওইটা আমরা আর লিখলাম না। ওকে, তাহলে পারা যাবে। ঠিক আছে, এবার আমরা যেটা পড়বো, গ্লাইকোসাইডিক বন্ধন কিভাবে গঠিত হয়। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবো, এখান থেকে কিন্তু মূল পড়াশোনা শুরু। হ্যাঁ, আমরা 2টা আলফা ডি গ্লুকোজ আঁকাই।
দুইটা কি গ্লুকোজ আঁকাবো? আলফা ডি গ্লুকোজ। 1 2 3 4 5, এটার মধ্যে অক্সিজেন দিয়ে কানেকশন দেব, এখানে CH2 OH। এখন কাজ কি? এই যে OH, এই যে OH, উপরে নিচে উপরে নিচে, বাকি হাত আমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো। বাকি হাত কি দিয়ে ফিল আপ করে দেবো? হাইড্রোজেন। এখন আমরা কি বললাম? আলফা ডি গ্লুকোজ দেখাচ্ছি, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। তাহলে 1 নাম্বার কার্বনে OH কোথায় থাকবে? 1 নাম্বার কার্বনে OH থাকবে তোমার নিচে গেল। এই সাইডে তাহলে আমরা আরেকটা আলফা ডি গ্লুকোজ দেখাই, সাইডে আমরা আরেকটা আলফা ডি গ্লুকোজ দেখাই। 1টা 2টা 3 4টা 5, এই যে 6 নাম্বারটা, 6 নাম্বার অক্সিজেন দিয়ে কানেকশন করব। এখন নিচে OH, এখানে OH, এখানে OH। তাহলে দেখো নিচে উপরে নিচে, বাকি হাত আমি কি দিয়ে ফিল আপ করবো? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। বাকি হাত হাইড্রোজেন, যেহেতু আলফা ডি গ্লুকোজ, এটাও তোমার আলফা ডি গ্লুকোজ। তাহলে 1 নম্বরে OH কোথায় থাকবে? 1 নম্বরে OH থাকবে নিচে, নিচে থাকবে। এখন আমার খেয়াল করো, আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে মানে তোমার এই যে গ্লাইকোসাইডিক যে বন্ধনটা আঁকাচ্ছি, এইখানে দেখো, এইখানে তোমার OH OH আছে না, এখান থেকে 1 অণু পানি অপসারিত হয়। কত অণু পানি অপসারিত হয়? 1 অণু, 1 অণু পানি অপসারিত হয়, 1 অণু পানি অপসারিত হয়। সেটা কিভাবে হয় দেখো, 1 অণু পানি অপসারিত হলে দেখো OH আর OH, এখান থেকে যদি 1 অণু পানি অপসারিত হয় তাহলে শুধু অক্সিজেন থাকে না, তাহলে তোমার কাজ কি হবে? এইভাবে একটা অক্সিজেন দিয়ে কানেকশন করে দিলা, ঠিক আছে? এটাই গ্লাইকোসাইডিক বন্ধন, 1 অণু পানি অপসারিত হয়ে গেছে। এবং দেখো এটা তোমার 1 নাম্বার কার্বন ছিল, আর এটা 1 2 3 4, এটা 4 নাম্বার কার্বন। তাহলে এটাকে বলা হয় আলফা অন 4 লিঙ্কেজ। এটাকে কি বলা হয়? আলফা অন 4 লিঙ্কেজ বা আলফা অন 4 গ্লাইকোসাইডিক বন্ধন, আলফা অন 4 গ্লাইকোসাইডিক বন্ধন, বা এটা আলফা অন 4 লিঙ্কেজও বলা হয়। ক্লিয়ার? আলফা অন 4 লিঙ্কেজ বলা হয়, বা এটাকে আলফা অন 4 গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়। তাহলে গ্লাইকোসাইডিক বন্ধন কি? দুইটা মনোস্যাকারাইড অণুর মধ্যে, দুইটা মনোস্যাকারাইড অণুর মধ্যে 1 অণু পানি অপসারিত হয়ে, 1 অণু পানি অপসারিত হয়ে যে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন তৈরি করে তাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে। আমি একটু লিখে দিচ্ছি গ্লাইকোসাইডিক বন্ধন কাকে বলে, এটা সংজ্ঞা আসতে পারে। গ্লাইকোসাইডিক বন্ধন দুইটা মনোস্যাকারাইডের মধ্যে, দুইটি মনোস্যাকারাইডের মধ্যে, দুইটি মনোস্যাকারাইডের মধ্যে 1 অণু পানি অপসারিত হয়ে, 1 অণু পানি অপসারিত হয়ে, 1 অণু পানি অপসারিত হয়ে যে কার্বন অক্সিজেন কার্বন বন্ধন তৈরি হয়, কার্বন অক্সিজেন কার্বন বন্ধন তৈরি হয়, তাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে। তাকে কি বলা হয়? গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়, তাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে। এই যে দেখো কার্বন অক্সিজেন কার্বন, এবং দেখো এখানে দুইটা মনোস্যাকারাইড আছে না, তাহলে এটা অবশ্যই ডাইস্যাকারাইড। এবং এটা আমি কার স্ট্রাকচার রাখাইছি বলো তো? ম্যালটোজ বা মল্টোজ। কারণ মল্টোজকে ভাঙলে আমরা কি পাইছিলাম? 2 অণু আলফা ডি গ্লুকোজ পাইছিলাম, 2 অণু কি পাইছিলাম? আলফা ডি গ্লুকোজ। তাহলে এটা চিত্র কার চিত্র বলো তো? চিত্র ম্যালটোজ বা মল্টোজের চিত্র। ক্লিয়ার? আশা করি এটা তুমি খুব সুন্দর করে বুঝতে পারছো, পরীক্ষাতে আসতে পারে, এই স্ট্রাকচারগুলো অবশ্যই পারতে হবে। তাহলে এবার আমরা আরেকটা স্ট্রাকচার দেখি, দুইটা বিটা ডি গ্লুকোজ। এখন বিটা ডি গ্লুকোজের ক্ষেত্রে আচ্ছা, আমরা এখন বিটা ডি গ্লুকোজ আঁকাবো, তাই তো? সেম চিত্রই তো, জাস্ট সেম চিত্রটাই দেখো। এটার ক্ষেত্রে এই যে 1 নাম্বার কার্বনের যে OH টা, এটা থেকে উপরের দিকে 1 নাম্বার কার্বন OH কোথায় থাকবে? উপরে, যেহেতু বিটা ডি গ্লুকোজ এটা।
এটা কি গ্লুকোজ? বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। তাহলে 1 নাম্বার কার্বন OH কোথায় থাকবে? উপরে থাকবে, এখানে তোমার উপরে, তাহলে এটা নিচে, এই যে এখানে নিচে। এটাই দুইটা বিটা ডি গ্লুকোজ, এখানে কি দুইটা বিটা ডি গ্লুকোজ, এবং এখানেও সেম বিটা অন ফোর লিঙ্কেজ হয়। এখানে কি হয়? বিটা অন ফোর লিঙ্কেজ হয়। এই 1 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বনের লিঙ্কেজ হবে। এবং দেখো উপরে OH আছে আর নিচে OH আছে, এখান থেকে এক অণু পানি অপসারিত হবে, এখান থেকে কি হবে? এক অণু পানি অপসারিত হবে, এক অণু পানি অপসারিত হবে হয়ে দেখো কার্বন অক্সিজেন কার্বন বন্ধন তৈরি হয়ে গেছে। এটা এটা এবং এটা কার স্ট্রাকচার আঁকাইছে? এটা আছে সেলোবায়োজের চিত্র আঁকাইছে, সেলোবায়োজ, সেলোবায়োজ, এটা আছে সেলোবায়োজের চিত্র। তাহলে এগুলা তুমি বাসায় অ্যাটলিস্ট 2 থেকে 3 বার আঁকাবা, 2 থেকে 3 বার অবশ্যই অবশ্যই তোমাকে আঁকাতে হবে, 2 থেকে 3 বার অবশ্যই অবশ্যই আঁকাতে হবে। এবং এটা কিন্তু বিটা অন ফোর লিঙ্কেজ, এটা কি লিঙ্কেজ? বিটা অন ফোর গ্লাইকোসাইডিক বন্ধন, বিটা অন ফোর গ্লাইকোসাইডিক বন্ধন, বিটা অন ফোর গ্লাইকোসাইডিক বন্ধন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ম্যালটোসকে ভাঙলে আমরা কি কি পাইছি? আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, ভুল যেন না যায়। আর সেলোবায়াসকে ভাঙলে আমরা কি পাচ্ছি? বিটা ডি গ্লুকোজ, 2 অণু বিটা ডি গ্লুকোজ। সেলোবায়াসকে ভাঙলে আমরা কি পাবো? 2 অণু বিটা ডি গ্লুকোজ। ম্যালটোসকে ভাঙলে আমরা পাবো 2 অণু আলফা ডি গ্লুকোজ, 2 অণু আলফা ডি গ্লুকোজ। ক্লিয়ার? তাহলে গ্লাইকোসাইডিক বন্ধন শেষ, আশা করি পারবা। ঠিক আছে, এবার এবার আমরা আসি ফ্রুক্টোজটা আঁকাবো। হ্যাঁ, ফ্রুক্টোজটা আঁকাইতে হবে এখন আমাকে। ফ্রুক্টোজ ফ্রুক্টোজ সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে। এই যে ফ্রুক্টোজ, এটাকে বলা হয় ফ্রুট সুগার। ফ্রুক্টোজে এই ফতে মনে রাখবা, এটা ফ্রুট সুগার, ফ্রুট সুগার। কেন ফ্রুট সুগার বলা হয় এগুলো একটু পরে বলতেছি। এটা হচ্ছে মূলত ফলে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ফলে পাওয়া যায়, পাকা ফল এবং মিষ্টিতে পাওয়া যায়, এই জন্য এটাকে ফ্রুট সুগার বলা হয়। ফ্রুক্টোজকে ফ্রুট সুগার বলা হয়। এবং এই ফ্রুক্টোজ একটা হচ্ছে কিটোহেক্সোজ। ফ্রুক্টোজটা কি বলতো? একটা কিটোহেক্সোজ। ওকে, তাহলে ফ্রুক্টোজের ক্ষেত্রে দেখো, ফ্রুক্টোজের আমাদের রিং স্ট্রাকচারটা আঁকাইতে হবে। তার আগে এটা তো একটা কিটোহেক্সোজ, তার মানে কিটোন মূলক আছে। এই যে কিটোন মূলক আছে, কি মূলক আছে? কিটোন মূলক আছে। এখানে CH2OH একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা CH2OH। এখন তোমার বাকি হাতগুলো ফিল আপ করতে হবে। আমরা সবসময় ডি ফ্রুক্টোজটা দেখাবো, হ্যাঁ, কারণ সবসময় ডি ফ্রুক্টোজ। এটা এই সাইডে OH, এটা ওই সাইডে হইলে এটা এই সাইডে OH, এই সাইডে। বাকি হাতগুলো তোমার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিতে হবে, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিতে হবে, তাই তো? সরি সরি সরি, OH, দাঁড়াও 1 মিনিট, এটা একটু ভুল গেছে। এই সাইডে, তাহলে এটা এই সাইডে হবে, এটা এই সাইডে হবে। বাকি হাতগুলো তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিবা। এটা হচ্ছে তোমার ডিপ ফ্রুক্টোজ। এটা কি ফ্রুক্টোজ? ডিপ ফ্রুক্টোজ। এখন আমাকে আঁকাইতে হবে বিটা ডি ফ্রুক্টোজটা আঁকাইতে হবে। বিটা ডি ফ্রুক্টোজ, কি ফ্রুক্টোজ আঁকাইতে হবে? বিটা ডি ফ্রুক্টোজ, মানে রিং স্ট্রাকচারটা তোমার লাগবে, বিটা ডি ফ্রুক্টোজটা আঁকাইতে হবে। এখন আমরা জানি এই যে 5 নাম্বার কার্বনের ডাইন সাইডে OH থাকলে সেটাকে আমরা বলি ডি ফ্রুক্টোজ। এই যে 5 নাম্বার কার্বনের ডাইন সাইডে যদি OH মূলক থাকে তখন তাকে আমরা কি বলবো? ডি ফ্রুক্টোজ বলবো, ডি ফ্রুক্টোজ। গত ক্লাসে পড়াইছিলাম 5 নাম্বার কার্বন দেখবো আমরা, ঠিক আছে, যে তোমার এল আর ডি, হ্যাঁ, ডির ক্ষেত্রে সবসময় 5 নাম্বার কার্বনের ডানে থাকবে, আর এল হলে 5 নাম্বার কার্বনের বামে থাকবে, এল হলে 5 নাম্বার কার্বনের বামে থাকবে। এখন আমার রিং স্ট্রাকচারটা যখন আঁকাইতে হবে তখন এইখানে 1 2 3 4 5 6 এইখানে যে কার্যকরী মূলক আছে তার সাথে আমার 5 নাম্বার কার্বনের লিঙ্কেজ হবে, হ্যাঁ। কারণ দেখো এইখানে তোমার কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা সব থেকে বেশি। এখান থেকে ইলেকট্রনে নিজের দিকে টেনে নেবে, ইলেকট্রন যেহেতু তড়িৎ-ঋণাত্মকতা বেশি, টেনে নিলে ও কি হবে? নেগেটিভ চার্জ যুক্ত হবে। ক্লিয়ার? তাহলে এখানে কার্বন কি হবে? পজিটিভ চার্জ যুক্ত। আবার 5 নাম্বার কার্বনের অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, অক্সিজেন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে কি হবে বলো তো? নিজের দিকে টেনে নিয়ে নেগেটিভ হবে। আর হাইড্রোজেন কি হবে?
পজিটিভ। হ্যাঁ, এখন এই 2 আর 5 যখন কাছাকাছি আসবে তখন এই যে হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে তোমার কি হবে বলো তো, একসাথে একসাথে তোমার বন্ধন ক্রিয়েট করবে। তাহলে এখানে ওইস হয়ে যাবে। তাহলে এখানে তোমার তখন তো আর থাকবে না, দ্বিবন্ধনটা থাকবে না, দ্বিবন্ধনটা থাকবে না, ওইস হয়ে যাবে। তাহলে এখন তোমার দেখো এখানে এখানে অক্সিজেনটা ফাঁকা আছে, এখানে কার্বনের 3টা, তাহলে একটা ফাঁকা পড়ে যাচ্ছে না, এই যে এই অক্সিজেন দিয়ে এখানে তোমার লিঙ্কেজ হয়ে যাবে। হ্যাঁ, অক্সিজেন দিয়ে লিঙ্কেজ হয়ে যাবে। এটাই তোমার মূলত এইটা যেটা আঁকাচ্ছি সেটা হচ্ছে বিটা ডিফ্রুক্টোজ আঁকাচ্ছি। এখন দেখো এদের রিং স্ট্রাকচার আছে ফিউরানের মতো। কার মতো? ফিউরানের মতো। এটাকে বলে ফিউরানোজ ধরনের রিং স্ট্রাকচার, ফিউরানের মতো। এখন রিং স্ট্রাকচার আঁকাতে গেলে ফিউরানটা কেমন ছিল জানো? ফিউরানের স্ট্রাকচারটা হচ্ছে তোমার 1 2 3 4টা, এটা হচ্ছে ফিউরান, এটা ফিউরান, বুঝা গেছে? এই ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা ফিউরানের মতো। এই জন্য এদের রিং স্ট্রাকচার হচ্ছে ফিউরানোজ ধরনের। তাহলে এদের রিং স্ট্রাকচার আঁকাতে গেলে আমার সর্বপ্রথম কি করতে হবে? এইভাবে একটা স্ট্রাকচার শেপ দিতে হবে, 1 2 3 4টা। এবার কাজ কি? অক্সিজেন দিয়ে জোড়া লাগাই দিতে হবে। এবার বাকিগুলো আমার বসাইতে হবে। ওকে, এখন দেখো আমাদের কানেকশন কার কার মধ্যে আছে? এটা 2 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। তাহলে আমার 2 3 4, এটা 5 নাম্বার কার্বন, যেহেতু 2 আর 5 নাম্বারের মধ্যে কানেকশন আছে, 2 3 4 5। তাহলে আমার 1 নাম্বার কার্বনটা বসানো বাকি আর 6 নাম্বার কার্বনটা বসানো বাকি। তাহলে এখানে আমার 6 নাম্বার কার্বনটা আমি এখানে বসাই দিই, CH2 OH। তাহলে বাকি হাতে কি বসবে? H বসবে। ক্লিয়ার? এখন এখানে OH বসবে, এখানে OH বসবে। তাহলে বাকি হাতে তুমি হাইড্রোজেন বসাই দাও। এখন আমার ঝামেলা আসছে এই 2 নাম্বার কার্বন। এবার যে 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে যদি উপরে OH বসে, 2 নাম্বার কার্বনে যদি উপরে OH বসে, 2 নাম্বার কার্বনে যদি উপরে OH বসে, তাহলে এটা হবে বিটা ডি ফ্রুক্টোজ, মানে বিটা ফ্রুক্টোজ হবে। তাহলে নিচে তোমার কি বসবে? আর একটা CH2OH বাকি আছে না, সেটা। এটা খেয়াল রাখবা যে 2 নাম্বার কার্বনের উপরে OH, তাহলে সেটা বিটা ডি ফ্রুক্টোজ। আর যদি নিচে OH বসতো তাহলে সেটা আলফা ডি ফ্রুক্টোজ হতো। আর সব সেম, আর সব ক্ষেত্রে কি হবে? তোমার সেম হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। ক্লিয়ার? তাহলে বিটা ডি ফ্রুক্টোজ বোঝা গেছে। এখন দেখো আমরা ফ্রুক্টোজ পড়তেছিলাম, তাই তো? এখন একটু আগে আমরা পড়লাম ফ্রুক্টোজকে কি বলা হয়? ফ্রুট সুগার বলা হয়। কারণ ফ্রুক্টোজের অপর নাম কি কি আছে? ফ্রুক্টোজের অপর নামগুলো আমরা একসাথে পড়ে ফেলবো। অপর নাম ফ্রুক্টোজের ক্ষেত্রে তোমার কি মূলক? অ্যালডিহাইড মূলক নাকি কিটোন মূলক? ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা অবশ্যই জানি এটা এখানে কি মূলক থাকে? কিটোন মূলক থাকে, এবং এটা 6 কার্বন বিশিষ্ট, তাই এদেরকে কিটোহেক্সোজ বলা হয়। কিটোহেক্সোজ। গ্লুকোজকে বলা হয়েছিল অ্যালডোহেক্সোজ, আর ফ্রুক্টোজকে বলা হয় কিটোহেক্সোজ। কিটোহেক্সোজ। ফ্রুক্টোজকে কি বলা হয়? কিটোহেক্সোজ বলা হয়। এটাকে বলা হয় ফ্রুট সুগার। এটাকে কি বলা হয়? ফ্রুট সুগার বলা হয়। ফ্রুট সুগার বা ফলের চিনি বলা হয়। ফ্রুট সুগার বা কি বলা হয় বলো তো? ফলের চিনি। ফ্রুট সুগার বা এটাকে ফলের শর্করা বলা হয়। কি বলা হয়? ফলের শর্করা বলা হয়। ফ্রুট সুগার বা কি বলা হয়? এটাকে ফলের শর্করা বলা হয়। ফ্রুট সুগার বা এটাকে কি বলা হচ্ছে? ফলের শর্করা, কিটোহেক্সোজ বলা হয়। এবং এদের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে লেভুলোজ। কি নাম বলা হয়? লেভুলোজ বলা হয়। কেন লেভুলোজ বলা হয়? কারণ আমরা যে ফ্রুক্টোজটা গাইলাম না, ডি ফ্রুক্টোজ, এই ডি ফ্রুক্টোজ এরা এক সমতলীয় আলোকে এরা বামে ঘোরায়। কোন দিকে ঘোরায়? এদেরকে বলে লেভো রোটেটরি। যেহেতু বামে ঘোরাচ্ছে, লেভো থেকে আসছে, লেভোর সাথে তুমি কার্বোহাইড্রেট ওজ লাগাই দাও, এই জন্য এদেরকে কি বলা হচ্ছে? লেভুলোজ বলা হচ্ছে। লেভুলোজ। লেভো রোটেটরি থেকে আসছে লেভুলোজ। এরা এক সমতলীয় আলোকে বামে ঘোরায়। এক সমতলীয় আলোকে কোন দিকে ঘোরাচ্ছে? বামে ঘোরাচ্ছে। এই জন্য এদেরকে আমরা কি বলতেছি? লেভুলোজ। আচ্ছা, এখন আমরা কি বললাম? অপর নামগুলো পড়লাম। তাহলে এদের এই যে ফ্রুট সুগার বলা হচ্ছে, তাহলে এদের কোথায় কোথায় পাওয়া যায়? এদের কোথায় কোথায় পাওয়া যায়? পাকা ফলে পাওয়া যায়। কোথায় কোথায় পাওয়া যায়? অবস্থান কোথায় কোথায় সেটা জানতে হবে। পাকা ফলে পাওয়া যায়।
পাকা ফলে পাওয়া যায়, মধুতে পাওয়া যায়, পাকা ফলে পাওয়া যায় এদেরকে, তারপরে মধুতে পাওয়া যায়, আর একটা পাওয়া যায় ইক্ষুতে। কোথায় পাওয়া যায়? ইক্ষু বা আখে পাওয়া যায়, ইক্ষু বা আখে পাওয়া যায়। ক্লিয়ার? ইক্ষু বা আখ। তাহলে এদের অপর নামগুলো খুব ভালো করে মাথায় রাখবা। কিটোহেক্সোজ ফ্রুট সুগার বা ফলের শর্করা, লেভুলোজ। আর ডেক্সট্রোজ ছিল গ্লুকোজ। গ্লুকোজের অপর নাম আছে ডেক্সট্রোজ। আর অবস্থান কোথায় কোথায়? পাকা ফল, মধু, আর আছে ইক্ষু। পাকা ফল, মধু, আর একটা হচ্ছে তোমার ইক্ষু। ওকে, আচ্ছা এখন দেখো ফ্রুক্টোজ আসলে আমরা কিভাবে তৈরি করি। ফ্রুক্টোজ তৈরি করি মূলত সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে আমরা ফ্রুক্টোজ পাই। সুক্রোজকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, কারণ সুক্রোজকে ভাঙলে আমরা কি পাই? গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাই। তাহলে সুক্রোজকে যদি হাইড্রোলাইসিস করি বা আর্দ্র বিশ্লেষণ করি, সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে উৎপত্তি, হ্যাঁ, আমরা কিভাবে আমরা তৈরি করতে পারি। সুক্রোজকে হাইড্রোলাইসিস করলেও আমরা তোমার ফ্রুক্টোজ পাই। সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে আর একটা পাই আমরা গ্লুকোজ থেকে পাই। কি থেকে পাই? গ্লুকোজ থেকে। গ্লুকোজ থেকে আমরা ফ্রুক্টোজ পাই। গ্লুকোজ থেকে কি? গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ পাই। গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ পাই, গ্লুকোজ থেকে পাই। তাহলে এই দুইটা কথা মাথায় রাখবা যে সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে পাই, আবার গ্লুকোজ থেকেও আমরা ফ্রুক্টোজ পাই। ক্লিয়ার? আচ্ছা, এদের ব্যবহারটা তোমাকে মনে রাখতে হবে। এদের ব্যবহারের জন্য মাথায় রাখবা ক দিয়ে। আমরা কিভাবে মনে রাখবো? ক দিয়ে কনফেকশনারিতে ব্যবহার করা হয়। কনফেকশনারিতে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়? কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে। মিষ্টান্ন তৈরিতে আমরা ফ্রুক্টোজ ব্যবহার করি। কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে ফ্রুক্টোজ ব্যবহার করি। আর কালচার মিডিয়া তৈরিতে ফ্রুক্টোজ ব্যবহার করি। কালচার মিডিয়া তৈরিতে আমরা তোমার ফ্রুক্টোজকে ব্যবহার করি। তাহলে কনফেকশনারিতে, মিষ্টান্ন তৈরিতে আর কালচার মিডিয়া তৈরিতে আমরা ফ্রুক্টোজ ব্যবহার করি। তাহলে সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে আমরা তোমার ফ্রুক্টোজ পাবো, গ্লুকোজ থেকেও ফ্রুক্টোজ পাইতে পারি। আর ব্যবহার কিভাবে মনে রাখবো? কনফেকশনারি কালচার মিডিয়া, ক দিয়ে কনফেকশনারি কালচার মিডিয়া। এখন খেয়াল করে দেখো, সেটা হচ্ছে তোমার ইক্ষু চিনি বা যেটাকে আমরা বলি ইক্ষু চিনি বা যেটাকে আমরা বিট চিনি বলি। ইক্ষু চিনি বা যেটাকে আমরা কি বলি? বিট চিনি বা যেটাকে আমরা কি বলি? সুক্রোজ বলি। আমরা বাজার থেকে যে চিনিটা কিনে নিয়ে আসি সেটা মূলত সুক্রোজ। যেটাকে আমরা বিট চিনি বলতেছি বা ইক্ষু চিনি, মানে আখ থেকে এইটা পাওয়া যায় আর কি, হ্যাঁ, বা সুক্রোজ। এই সুক্রোজকে ভাঙলে আমরা কি পাই? গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাই। সুক্রোজকে হাইড্রোলাইসিস করলে আমরা কি পাবো? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাবো। এখন তুমি খেয়াল করে যদি মনে রাখতে পারো যে দেখো, আমরা গ্যালাক্টোজকে ভাঙলেও আমরা কি পাই? তোমার ল্যাকটোজকে ভাঙলেও আমরা গ্লুকোজ পাই, ফ্রুক্টোজকে ভাঙলেও আমরা, সুক্রোজকে ভাঙলেও আমরা গ্লুকোজ পাই, তারপরে সেলোবায়াসকে ভাঙলেও আমরা গ্লুকোজ পাই, তারপরে তোমার ম্যালটোজকে ভাঙলে আমরা গ্লুকোজ পাই। তাহলে গ্লুকোজ সব জায়গায় কমন। তাহলে পার্থক্য কোথায়? ফ্রুক্টোজ। গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ হলে তখন সুক্রোজ বা বিট চিনি। তাহলে যদি তোমার পরীক্ষাতে আসছে যে বিট চিনি বা সুক্রোজের প্রধান উৎস কোনটা, তাহলে উত্তর দেখাবা ফ্রুক্টোজ। যদি পরীক্ষা থেকে ইক্ষু চিনির প্রধান উৎস বা বিট চিনির প্রধান উৎস বা সুক্রোজের প্রধান উৎস, তাহলে তোমার উত্তর কি হবে? ফ্রুক্টোজ। তাহলে তোমার উত্তর কি হবে বলো তো? ফ্রুক্টোজ হবে। ওকে, ক্লিয়ার? এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস আসি, সেটা হচ্ছে আপেক্ষিক মিষ্টতা সম্পর্কে বলবো আমরা। আপেক্ষিক মিষ্টতা, আমরা মূলত যে চিনি খাই সেটা কি? সুক্রোজ। হ্যাঁ, তাহলে আমরা একটাকে আদর্শ ধরে নিব যে তোমাকে যদি এখন মিষ্টি সম্পর্কে জিজ্ঞেস করা যে এটা কত মিষ্টি, তা তোমাকে কারোর সাথে তো তুলনা করতে হবে যে এটার থেকে বেশি মিষ্টি বা কম মিষ্টি। হ্যাঁ, তাহলে আমাদের
সুক্রোজকে মূলত আমরা চিনি বলি। হ্যাঁ, এই সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা হচ্ছে 100। সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা কত? 100। সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা কি হবে? 100। কারণ সুক্রোজকে বাংলা আমরা কি পাই? গ্লুকোজ, আর একটা পাই ফ্রুক্টোজ। এখন মনে রাখবা গ্লুকোজের যে আপেক্ষিক মিষ্টতা, গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা আছে 74। গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা কত? গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা আছে তোমার, গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা 74। গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা কত? 74। আর ফ্রুক্টোজ আছে 173। 173, একটা 74 আর একটা 173, তাহলে গ্লুকোজ 74, ফ্রুক্টোজ 173। ক্লিয়ার? গ্লুকোজ 74, ফ্রুক্টোজ 173। ফ্রুক্টোজ সুক্রোজ থেকে বেশি মিষ্টি, আর সুক্রোজ থেকে কম মিষ্টি হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ 74, ফ্রুক্টোজ 173। এখন সুক্রোজ থেকে 5 গুণ বেশি মিষ্টি। কত গুণ বেশি মিষ্টি? 5 গুণ বেশি মিষ্টি হচ্ছে তোমার স্যাকারিন। 5 গুণ বেশি মিষ্টি কোনটা? স্যাকারিন। স্যাকারিন স্যাকারিন স্যাকারিন। তাহলে স্যাকারিনের আপেক্ষিক মিষ্টতা কত হবে? 500। স্যাকারিনের আপেক্ষিক মিষ্টতা কত? 500। আবার স্যাকারিন থেকে 4 গুণ বেশি মিষ্টি আছে মনালিন। মনালিন, এটা 4 গুণ বেশি মিষ্টি, 4 গুণ। তাহলে কত হবে? এটা 2000। 4 গুণ দাও 500কে, 2000। তাহলে কিভাবে মনে রাখবা? সুক্রোজের 100, গ্লুকোজ 74। গ্লুকোজ কত? 74, ফ্রুক্টোজ 173। তারপরে তোমার সুক্রোজ থেকে 5 গুণ বেশি মিষ্টি স্যাকারিন। স্যাকারিন কত? 500। স্যাকারিন থেকে 4 গুণ বেশি মিষ্টি মনালিন। মনালিন কত? 2000। মনালিন কত? 2000। মনালিন কত? 2000। এখন তোমার দুইটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মনে রাখবা লিমু দিয়ে। লিমু, ল্যাকটোজ মল্টোজ। ল্যাকটোজ মল্টোজ 1632। ল্যাকটোজ, ল্যাকটোজের ল 16 ল, ল্যাকটোজ বা লিমু দিয়ে মনে রাখতে পারো। লিমু 1632, ল্যাকটোজ 16, মল্টোজ 32। ল্যাকটোজ 16, মল্টোজ 32। লিমু, ল্যাকটোজ 16, মল্টোজ 32। ল্যাকটোজ 16, মল্টোজ 32। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? এখন আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজের পার্থক্য পড়ব। এটা তোমার আসতে পারে পরীক্ষাতে। হ্যাঁ, রিটেনে আসতে পারে গ্লুকোজ আর ফ্রুক্টোজের পার্থক্য। আমরা অলরেডি একটা জানি, গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার। গ্লুকোজকে কি বলা হয়? গ্রেপ সুগার। তোমরা কমেন্ট করে জানাতে পারো যে পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ কত। তাহলে গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার বলা হয়। গ্রেপ সুগার বলা হয়। গ্লুকোজকে কি বলা হয়? গ্রেপ সুগার। কেন গ্রেপ সুগার বলা হয়? কারণ পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ ছিল, বা এটাকে আঙ্গুরের শর্করা বলা হয়। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ ছিল 12 থেকে 30 ভাগ। আর ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার। ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার বলা হয়। তাহলে একটা পার্থক্য গেল। এবার গ্লুকোজের রিং স্ট্রাকচার। গ্লুকোজের রিং স্ট্রাকচার আছে, ফ্রুক্টোজের ছিল ফিউরানোজ। ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার কি ধরনের ছিল? ফিউরানোজ ধরনের ছিল, ফিউরানের মতো ছিল, তাই তো? তাহলে ফিউরানোজ ধরনের, ফিউরানোজ ধরনের। আর গ্লুকোজের রিং স্ট্রাকচার পাইরানোজ ধরনের। গ্লুকোজের রিং স্ট্রাকচার কি ধরনের? স্ট্রাকচার পাইরানোজ ধরনের, পাইরানোজ ধরনের। এটা এইভাবেও তোমার এমসিকিউতে আসতে পারে যে গ্লুকোজের ক্ষেত্রে কোনটি সত্য, বা গ্লুকোজের ক্ষেত্রে কোনটি সত্য নয়, ফ্রুক্টোজের ক্ষেত্রে কোনটি সত্য, ফ্রুক্টোজের ক্ষেত্রে কোনটি সত্য নয়। এই টাইপের তোমার এমসিকিউ আসতে পারে। তাহলে গ্লুকোজের রিং স্ট্রাকচার কি ধরনের? পাইরানোজ ধরনের, পাইরানোজ ধরনের। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে ফিউরানোজ ধরনের। ক্লিয়ার হয়েছে এতটুকু? এবার আসি আমরা এদের আপেক্ষিক মিষ্টতা। একটু আগে আমরা পড়লাম গ্লুকোজের ক্ষেত্রে আপেক্ষিক মিষ্টতা কত ছিল, মনে আছে? 74। গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা কত ছিল? 74। ফ্রুক্টোজের ছিল 173। ল্যাকটোজের ছিল 16, লিমু 1632। ল্যাকটোজ 16, মল্টোজ 32। আর সুক্রোজের ছিল 100। এর 5 গুণ স্যাকারিন, মানে 500। স্যাকারিনের 4 গুণ মনালিন, কত? 2000। মনালিন কত? 2000। ক্লিয়ার? এবার আসি আমরা
এটাকে বলা হয় অ্যালডোহেক্সোজ, কারণ অ্যালডিহাইড মূলক আছে। গ্লুকোজের অপর নাম কি? অ্যালডোহেক্সোজ, অ্যালডোহেক্সোজ। আর ফ্রুক্টোজ আছে কিটোহেক্সোজ। ফ্রুক্টোজটা কি ধরনের? কিটোহেক্সোজ। ফ্রুক্টোজ আছে কিটোহেক্সোজ, ফ্রুক্টোজ কিটোহেক্সোজ। তাহলে গ্লুকোজ আছে অ্যালডোহেক্সোজ, ফ্রুক্টোজ, কিটোহেক্সোজ। আচ্ছা, আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি তোমার গ্লুকোজ তৈরি হয় এবং সরাসরি কি তৈরি হয় বলো তো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি গ্লুকোজ তৈরি হয়, কিন্তু ফ্রুক্টোজ কি সরাসরি তৈরি হয় না, গ্লুকোজ থেকে পরবর্তীতে ফ্রুক্টোজ তৈরি হয়। তাহলে কিভাবে মনে রাখবা? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি গ্লুকোজ তৈরি হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি গ্লুকোজ তৈরি হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি তৈরি হয়, প্রক্রিয়ায় সরাসরি গ্লুকোজ তৈরি হয়, সরাসরি গ্লুকোজ তৈরি হয়, সরাসরি গ্লুকোজ তৈরি হয়। আর এটার ক্ষেত্রে সরাসরি তৈরি হয় না, গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। এর ক্ষেত্রে সরাসরি হয় না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি শ্বসন। আচ্ছা, শ্বসনের প্রাথমিক পদার্থ কোনটা? আমরা শ্বসনে কি পড়ছিলাম? গ্লাইকোলাইসিস পড়ছিলাম না? এখনো গ্লুকোজ থেকে 2 পাইরুভেট অ্যাসিড তৈরি হয়, মানে গ্লাইকোলাইসিস। তাহলে শ্বসনের প্রাথমিক পদার্থ আছে গ্লুকোজ। শ্বসনের ক্ষেত্রে শ্বসনের প্রাথমিক পদার্থ কোনটা? গ্লুকোজ। শ্বসনের প্রাথমিক পদার্থ গ্লুকোজ। পরীক্ষাতে যদি আসে শ্বসনের প্রাথমিক পদার্থ কোনটা, তাহলে উত্তর কি হবে? শ্বসনের প্রাথমিক পদার্থ গ্লুকোজ। এটা প্রাথমিক পদার্থ না, প্রাথমিক পদার্থ না। তাহলে এই পার্থক্যটা তোমাকে খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই পার্থক্য খুব সুন্দর করে তোমার মাথায় রাখতে হবে যে গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার, ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার। গ্লুকোজের রিং স্ট্রাকচার পাইরানোজ ধরনের, ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার ফিউরানোজ ধরনের। গ্লুকোজের আপেক্ষিক মিষ্টতা 74, ফ্রুক্টোজের ক্ষেত্রে 173। গ্লুকোজ আছে অ্যালডোহেক্সোজ, ফ্রুক্টোজ কিটোহেক্সোজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি গ্লুকোজ তৈরি হয়, আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি ফ্রুক্টোজ তৈরি হয় না। শ্বসনের প্রাথমিক পদার্থ গ্লুকোজ, আর ওটার ক্ষেত্রে শ্বসনের প্রাথমিক পদার্থ না। ক্লিয়ার? এবার আসি আমরা সুক্রোজ সম্পর্কে পড়ব। হ্যাঁ, সুক্রোজ সম্পর্কে পড়ব। সুক্রোজ কিন্তু গুরুত্বপূর্ণ একটা ডাইস্যাকারাইড বা উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। তাহলে আমরা ডাইস্যাকারাইডের মধ্যে অলরেডি ম্যালটোজ আর সেলোবায়াসটা পড়ে আসছে। তাহলে আমাদের সুক্রোজ পড়লে ডাইস্যাকারাইড শেষ। আমরা অলরেডি ট্রাইস্যাকারাইড পড়ছি, টেট্রাস্যাকারাইড পড়ছি, পেন্টাস্যাকারাইড পড়ছি। তাহলে সুক্রোজ পড়ার পরে আমাদের শুধু বাকি থাকে আর পলিস্যাকারাইড। তাহলে আমরা সুক্রোজটা পড়বো। ওকে, সুক্রোজটা পড়বো। সুক্রোজের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, এটা হচ্ছে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। পরীক্ষাতে যদি আসে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা, তাহলে উত্তর কি হবে? সুক্রোজ, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড। এবং এর আরো একটা নাম আছে, এটাকে বলা হয় উদ্ভিদের ট্রান্সলোকেটেড সুগার। কি বলা হয়? উদ্ভিদের ক্ষেত্রে কি বলা হয়? ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। আর একটা পয়েন্ট মনে রাখবা, কি বলা হয় এটাকে? ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। উদ্ভিদের ট্রান্সলোকেটেড সুগার। উদ্ভিদের গত ক্লাসে কিন্তু পড়াইছিলাম প্রাণীর ট্রান্সলোকেটেড সুগার হচ্ছে গ্লুকোজ। আর উদ্ভিদের ট্রান্সলোকেটেড সুগার কোনটা? উদ্ভিদের ক্ষেত্রে ট্রান্সলোকেটেড সুগার হচ্ছে সুক্রোজ। উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার কোনটা? উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার এটা হচ্ছে তোমার উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার আছে সুক্রোজ। কেন সুক্রোজ? কারণ পাতায় প্রস্তুতকৃত যে শর্করা, এটা সুক্রোজ রূপে পরিবাহিত হয়। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সরাসরি গ্লুকোজ তৈরি হয়, কিন্তু গ্লুকোজ কিন্তু পরিবাহিত হয় না। পরিবাহিত হয় কোনটা? সুক্রোজ। আবার গ্লুকোজ সঞ্চিতও হয় না, সঞ্চিত হয় কোনটা? স্টার্চ। গত ক্লাসে পড়াইছিলাম। হ্যাঁ, তাহলে তোমার কিভাবে মনে রাখবা? পাতায় প্রস্তুতকৃত শর্করা রূপে পরিবাহিত হয়। পাতায় প্রস্তুতকৃত কার্বোহাইড্রেট সুক্রোজ রূপে, পাতায় প্রস্তুতকৃত শর্করা সুক্রোজ রূপে সারা দেহে পরিবাহিত হয়। পাতায় প্রস্তুতকৃত শর্করা কি রূপে পরিবাহিত হয়? সুক্রোজ রূপে সারা দেহে পরিবাহিত হয়। সারা দেহে পরিবাহিত হয়। এই জন্য এটাকে বলা হয় ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। এই জন্য এটাকে কি বলা হয়? ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে এর অপর নামগুলো আমরা একটা পড়ে ফেলি। এক নম্বরে কি, এটা হচ্ছে তোমার ট্রান্সলোকেটেড সুগার বলা হচ্ছে অপর নাম। তাহলে অপর নাম আমরা অলরেডি একটা পড়ছি, এটাকে কি বলা হয়, ট্রান্সলোকেটেড সুগার বলা হয়। এটা আমি আর লিখলাম না, ট্রান্সলোকেটেড সুগার। এটাকে বলা হয় চিনি, এটাকে কি বলা হয়, চিনি। আমরা বাজারে যে চিনি কিনি এটাই মূলত সুক্রোজ, চিনি বলা হয়। তারপরে এটাকে বলা হয় সুগার বলা হয় বা খাবার চিনি বলা হয়। এটাকে কি বলা হয়, সুগার, সুগার বা এটাকে খাবার চিনিও বলা হয়, খাবার চিনি, খাবার চিনি বলা হয়। এটাকে বলা হয় খাবার চিনি। তারপরে এটাকে টেবিল শর্করা বলা হয় বা টেবিল সুগার বলা হয়, টেবিল শর্করা বলা হয়, টেবিল শর্করা বলা হয় বা টেবিল সুগার বলা হয়। তারপরে মনে রাখবে এটাকে টেবিল শর্করা বলা হয়। তারপরে ইক্ষু শর্করা বলা হয়, ইক্ষু মানে আখ বা ইক্ষু থেকে এটা পাওয়া যায়। হ্যাঁ, এটাকে কি বলা হয়, ইক্ষু শর্করা, ইক্ষু শর্করা বা এটাকে বিট চিনিও বলা হয়। এটাকে কি বলা হয়, বিট চিনি, বিট চিনি বলা হয়, বিট চিনি বলা হয়। ঠিক আছে, এটাকে বিট চিনিও বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই কথাগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। এবার সুক্রোজের সংকেত, সুক্রোজের সংকেত আমরা অলরেডি জানি। সুক্রোজের সংকেত কি, যেহেতু গ্লুকোজ আর ফ্রুক্টোজ থেকে তৈরি হয়, C6H12O6, C6H12O6। এখান থেকে পানি অপসারিত হবে। কি অপসারিত হবে, পানি অপসারিত হয়, পানি অপসারিত হয়। তাহলে তুমি যদি এখান থেকে এক অণু পানি অপসারিত করো, পানি অপসারিত হয়, তাহলে এর সংকেত কি হবে, C12H22O11 হবে। হ্যাঁ, এটা আসলে সুক্রোজের, সুক্রোজের সংকেত, এটাই সুক্রোজের সংকেত। ক্লিয়ার? তাহলে সুক্রোজকে ভাঙলে আমরা কি পাবো, গ্লুকোজ পাবো আর ফ্রুক্টোজ পাবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা পাই, খুব ভালো করে খেয়াল করবো, এটাই গুরুত্বপূর্ণ। আমরা গ্লুকোজ পাবো, এবার একটু বেশি জানতে হবে। হ্যাঁ, গ্লুকোজ পাবো হচ্ছে আলফা ডি গ্লুকোজ পাবো। ফ্রুক্টোজকে ভাঙলে আমরা কি পাবো, আলফা ডি গ্লুকোজ পাবো প্লাস বিটা ডি ফ্রুক্টোজ পাবো। কি পাবো, বিটা ডি ফ্রুক্টোজ। খুব ভালো করে মাথায় রাখবা। তাহলে সুক্রোজকে ভাঙলে আমরা কি পাবো, সুক্রোজকে ভাঙলে আমরা পাবো আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ পাবো। সুক্রোজকে ভাঙলে আমরা কি পাবো, আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ পাবো। তাহলে এটার গঠনটা একটু আমরা আঁকাই। হ্যাঁ, দেখো আমরা প্রথমে কি আঁকাবো, গ্লুকোজটা আঁকাবো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা। এখানে কি ছিল, CH2OH ছিল, তাই তো। আর এটা অক্সিজেন দিয়ে যুক্ত করব। এবার বাকি হাত আমাকে ফিল আপ করতে হবে, চারটা করে হাত। এখন নিচে ওইস, তাহলে উপরে কি হবে, ওইস, উপরে ওইস, তার মানে নিচে ওইস। বাকি হাত আমাকে কি দিয়ে পূরণ করতে হবে, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। এখন এটা আমরা কি আঁকাবো, আলফা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজের কোথায় ওইস ছিল বলো তো, নিচে, নিচে ওইস, এক নাম্বার কার্বন নিচে ওইস, তাহলে এখানে এইচ। এটা তাহলে তোমার কি আঁকাইছে বলো তো, আলফা ডি গ্লুকোজ আঁকাইলাম। এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। তাহলে আমাকে এবার বিটা ডি ফ্রুক্টোজ আঁকাইতে হবে। তাহলে ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা সেমভাবে আঁকাই ফেলি আগে, চারটা কার্বন, 2, 3, 4টা। এবার কি দিয়ে যোগ করব, অক্সিজেন দিয়ে। আচ্ছা, এখানে ওইস, তাহলে এখানে ওইস। আচ্ছা, বাকি হাতে আমরা হাইড্রোজেন দিয়ে দিব। এখানে CH2OH দিব, 6 নাম্বার কার্বন, এখানে হাইড্রোজেন দিব। এবার 1 নাম্বার কার্বনের ঝামেলা। তাহলে আমরা এটা কি আঁকাচ্ছি বলো তো, বিটা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ। বিটা ডি ফ্রুক্টোজের ক্ষেত্রে তোমার 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে উপরে ওএস মূলক থাকবে। কি থাকবে, উপরে ওএস মূলক। তাহলে নিচে CH2OH। এখন দেখো এটার 1 নাম্বার কার্বন আর এটার 2 নাম্বার কার্বনের মধ্যে তোমার লিঙ্কেজ হবে এবং এইখান থেকে এক অণু পানি অপসারিত হয়। এখান থেকে কি হয়, এক অণু পানি অপসারিত হয়, এক অণু পানি অপসারিত হয়। তাহলে কিভাবে পানিটা অপসারিত হবে, তাহলে পানি অপসারিত হয়ে এখানে তোমার এই যে কার্বন, অক্সিজেন, কার্বন, এই যে গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে এবং এই গ্লাইকোসাইডিক বন্ধনকে বলা হয় আলফা বিটা অনটু লিঙ্কেজ, অনটু লিঙ্কেজ, লিঙ্কেজ, আলফা বিটা অনটু লিঙ্কেজ বলা হয়। মানে আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের সাথে বিটা ডি ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনের মধ্যে একটা গ্লাইকোসাইডিক বন্ধন, একটা গ্লাইকোসাইডিক বন্ধন হয়ে তোমার সুক্রোজ তৈরি হয়। তাহলে এটা কার, এটা হচ্ছে সুক্রোজের গাঠনিক সংকেত, মানে সুক্রোজের গঠন এটা। তাহলে এটা আশা করি তুমি খুব সুন্দর করে আঁকাতে পারবা, খুব সুন্দর করে এটা আঁকাতে পারবে এবং এটা কিন্তু রিটেনে আসতে পারে। হ্যাঁ, রিটেনে আসতে পারে। ক্লিয়ার? এটা আলফা
বিটা অনটু লিঙ্কেজ বলা হয়, এটাকে কি বলা হয়? আলফা বিটা অনটু লিঙ্কেজ। এবার আসি, আমরা সুক্রোজ পাই কোথায়? আগ বা ইক্ষুর রসে সুক্রোজ পাই। আমরা সুক্রোজ কোথা থেকে পাই? আগ বা ইক্ষুর রস থেকে। মাথায় রাখবা, ইক্ষুর যে রস, ইক্ষুর যে রস, এই ইক্ষুর রসের মধ্যে সুক্রোজ থাকে 15%। ইক্ষুর রসে কি থাকে? সুক্রোজ থাকে কত পার্সেন্ট? 15%। তাহলে বাদ বাকি আরো অনেক কিছু থাকে। কি কি থাকে? জৈব অ্যাসিড থাকে, ফসফেট থাকে, প্রোটিন থাকে। জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, ফসফেট, জৈব অ্যাসিড, ফসফেট থাকে, আর একটা কি থাকে বলো তো? প্রোটিন থাকে। জৈব অ্যাসিড থাকে, ফসফেট থাকে, প্রোটিন থাকে। এখন আমরা ইক্ষুর রস থেকে আমরা সুক্রোজকে আলাদা করব। ইক্ষুর রস থেকে আমরা কিভাবে আলাদা করব? তোমার সুক্রোজকে আলাদা করব। কিভাবে আলাদা করব? দুইটা প্রসেসে আলাদা করতে পারি আমরা, হ্যাঁ, দুইটা প্রসেসে। একটা লিখবো চ ন, আর একটা ন চ। ন চ, চ ন মানে হচ্ছে চুন, পলিচুন যোগ করব। কি যোগ করব? পলিচুন যোগ করতে পারি। আর একটা হচ্ছে নিম্নচাপ প্রয়োগ করব। কি চাপ প্রয়োগ করব? নিম্নচাপ। নিম্নচাপ, নিম্ন চাপে ঘনীভূতকরণ করো। আচ্ছা, নিম্নচাপ। তাহলে কলিশন, কলিশন মানে কি? তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ। এখন প্রথমে ইক্ষুর রসকে তুমি ছাঁকনি দিয়ে সেঁকে নিতে হবে বা পরিশ্রিতকরণ করে নিতে হবে। করার পরে তারপর আমরা কলিচুন মুছাবো। কারণ চুন কি ক্ষার না? তাহলে ক্ষার আর অ্যাসিড ওটাকে কি করবে? প্রশমন করে ফেলবে, প্রশমন করে ফেলবে। ক্লিয়ার? হ্যাঁ, প্রশমন করে ফেললে তখন মানে ইক্ষুর রসে যে সুক্রোজ থাকে, এই সুক্রোজটা তখন আর ভেঙে যায় না, তখন আর ভাঙার কোনো সুযোগ থাকে না। ক্লিয়ার? মানে সুক্রোজকে ভেঙে আমরা কি পাই? গ্লুকোজ ফ্রুক্টোজ পাই, ওটা তখন আর ভাঙতে পারে না। ক্লিয়ার? তখন তোমার ফসফেট, প্রোটিন, জৈব অ্যাসিড এগুলো সব এক সাইডে নিচে জমা হয়, এক সাইডে নিচে জমা হয়। ক্লিয়ার? এবং তখন তুমি যদি নিম্নচাপে, তখন তুমি যদি ঘনীভূতকরণ করো, নিম্নচাপে তখন তুমি যদি ঘনীভূতকরণ করো, ঘনীভূতকরণ করো, তখন তুমি সুক্রোজ পেয়ে যাবা। তখন তুমি সুক্রোজকে আলাদা করতে পারবা। ক্লিয়ার? তাইলে এইটা একটু মাথায় রাখবা। ইক্ষুর রসে সুক্রোজ কত পার্সেন্ট থাকে? 15%। সাথে জৈব অ্যাসিড থাকে, ফসফেট থাকে, প্রোটিন থাকে। আমরা এইখান থেকে সুক্রোজকে আলাদা করব দুইটা পদ্ধতিতে। দুইটা পদ্ধতিতে। প্রথম পদ্ধতিটা কি? প্রথম পদ্ধতি আছে তোমার কলিচুন প্রয়োগ করব। কলিচুন প্রথমে তোমার ছাঁকনি দিয়ে সেঁকে নিব, তারপর কলিচুন প্রয়োগ করব। চুন প্রয়োগ করলে কি হবে? তোমার জৈব অ্যাসিড প্রশমিত হয়ে যাবে, আর সুক্রোজ তখন আর ভাঙতে পারবে না, ভেঙে যাবে না বা হাইড্রোলাইসিস হবে না। এরপরে আমরা নিম্নচাপে ঘনীভূতকরণ করলেই আমরা ইক্ষুর রস থেকে সুক্রোজকে আলাদা করে নিতে পারবো। ইক্ষুর রস থেকে সুক্রোজকে কি করে নিতে পারবো? আলাদা করে নিতে পারবো। ক্লিয়ার? এখন আমরা সুক্রোজের বৈশিষ্ট্য পড়ব। সুক্রোজের বৈশিষ্ট্য। সুক্রোজ তো সুগার, সুগার। সুক্রোজটা কি বলতো? সুগার। তাহলে এটা কি? তোমার দানাদার। এটা এটা হচ্ছে দানাদার, মিষ্টি, পানিতে দ্রবণীয়। দানাদার, মিষ্টি, পানিতে দ্রবণীয়। দানাদার, মিষ্টি, পানিতে দ্রবণীয়। দানাদার, মিষ্টি, পানিতে দ্রবণীয়। হ্যাঁ, এটা সাদা। চিনির কালার কি? সাদা না? এটা হচ্ছে সাদা। তারপরে এর গলনাঙ্ক মনে রাখতে হবে। গলনাঙ্ক হচ্ছে 188 ডিগ্রি সেন্টিগ্রেড। এর গলনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড? গলনাঙ্ক হচ্ছে 188 ডিগ্রি সেন্টিগ্রেড। গলনাঙ্ক 188 ডিগ্রি সেন্টিগ্রেড। এর গলনাঙ্ক হচ্ছে 188 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তোমার এদের ব্যবহার পড়তে হবে। সুক্রোজের ব্যবহার। সুক্রোজের কি পড়তে হবে? ব্যবহার। ওকে, সুক্রোজের ব্যবহার পড়ব। ব্যবহার। ব্যবহারের জন্য কি কি কাজে ব্যবহার করা হয়? স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহার করা হয়, প্রিজারভেটিভ রূপে ব্যবহার করা হয়। স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহার করা হয়। স্বচ্ছ 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 সাবান তৈরিতে ব্যবহার করা হয়। স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহার করা হয়। প্রিজারভেটিভ রূপে ব্যবহার করা হয়। প্রিজারভেটিভ, প্রিজারভেটিভ রূপে ব্যবহার করা হয়। প্রিজারভেটিভ রূপে ব্যবহার করা হয়। 3 নাম্বারটা হচ্ছে তোমার অক্সালিক অ্যাসিড তৈরিতে ব্যবহার করা হয়। অক্সালিক অ্যাসিড তৈরিতে ব্যবহার করা হয়। অক্সালিক অ্যাসিড তৈরিতে ব্যবহার করা হয়। 4 নাম্বার হচ্ছে বাণিজ্যিক, বাণিজ্যিক সুক্রোজ, বাণিজ্যিক গ্লুকোজ তৈরিতে ব্যবহার করা হয়। বাণিজ্যিক গ্লুকোজ তৈরিতে ব্যবহার করা হয়। বাণিজ্যিক, বাণিজ্যিক গ্লুকোজ তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে এর আগে কিন্তু একটা জিনিস পড়াইছিলাম, কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে। কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে আমরা ফ্রুক্টোজকে ব্যবহার করছিলাম। এবার এখানে আবার দুইটা আলাদা আলাদা কথা মনে রাখতে হবে।
যদি শুধু মিষ্টান্ন তৈরি আসে তাহলে উত্তর কি হবে বলতো? তখন উত্তর হবে তোমার সুক্রোজ। যদি পরীক্ষাতে শুধু মিষ্টান্ন আসে, শুধু মিষ্টান্ন আসে, তাহলে তোমার দাগাতে হবে সুক্রোজ, ফ্রুক্টোজ দাগাতে হবে, মানে সুক্রোজ দাগাতে হবে। আর যদি পরীক্ষাতে আসে কনফেকশনারিতে মিষ্টান্ন, কনফেকশনারিতে মিষ্টান্ন তৈরিতে কোনটা ব্যবহার করায়, তাহলে তুমি দাগায় আসবা ফ্রুক্টোজ। আর যদি শুধু মিষ্টান্ন আসে অথবা শুধু কনফেকশনারিতে আসে, শুধু কনফেকশনারিতে আসে, তখন তুমি দাগাবা সুক্রোজ। কনফেকশনারিতে মানে আলাদা আলাদাভাবে আসলে তোমাকে, মানে বইয়ে এভাবে আসে আসলে কিছু করার নাই। কনফেকশনারিতে তোমার কোনটা ব্যবহার করা হয়? সুক্রোজ ব্যবহার করা হয়। ক্লিয়ার? আর টোপ হিসেবে ব্যবহার করা হয়। টোপ হিসেবে কিভাবে? আমরা ওই যে চিনির সাথে যদি কোনো বিষ টিষ মিশাই রাখি, ওই চিনিটা যদি কোনো পতঙ্গ আসে মুখ দেয়, তাহলে ও ওই বিষটার সাথে কি ও মারা যাবে। তাই এখানে মাথায় রাখবা, টোপ হিসেবে পতঙ্গ নাশক রূপে ব্যবহার করা হয়। টোপ হিসেবে ব্যবহার করা হয়, টোপ হিসেবে ব্যবহার করা হয়, যেটা পতঙ্গ নাশক, পতঙ্গ নাশক হিসেবে কাজ করে। ওকে, তাহলে আমাদের সুক্রোজের ব্যবহার শেষ। এটার জন্য একটা জিনিস মাথায় রাখবা, সাবানার প্রিয় বাণিজ্য মিষ্টান্ন। সাবানার, সাবানার মানে সাবান্তরি, সাবানার প্রিয়, প্রিয় বাণিজ্য মিষ্টান্ন। সাবানার প্রিয় বাণিজ্য মিষ্টান্ন। তাহলে সাবানা দেখি স্বচ্ছ সাবান, প্রিয় প্রিজারভেটিভ, অদে অক্সালিক অ্যাসিড তৈরি, বাণিজ্য বাণিজ্যিক গ্লুকোজ তৈরিতে, আর মিষ্টান্ন মিষ্টান্ন তৈরি কনফেকশনারিতে, আর একটা হচ্ছে টোপ হিসেবে পতঙ্গ নাশক হিসেবে, টোপ হিসেবে পতঙ্গ নাশক রূপে। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকবে। আমাদের তাহলে নেক্সট ক্লাস হবে পলিস্যাকারাইড নিয়ে। নেক্সট ক্লাস পলিস্যাকারাইড হলে আমাদের কার্বোহাইড্রেট শেষ। এইভাবে আমি আস্তে আস্তে এই কোর্স রসায়ন ক্লাসটা শেষ করে দিব তোমাদেরকে। হ্যাঁ, তোমাদের ক্লাস কেমন লাগলো জানিও। আর যদি ক্লাস ভালো লেগে থাকে, হ্যাঁ এটাই আসলে পরিশ্রমের সার্থক আর কি, যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে এবং তোমাদের যদি উপকার হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা ক্লাসটা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে সবার মাঝে ছড়িয়ে দিবা। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।